শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রেকর্ড ভোটার উপস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ শেষ। স্থানে স্থানে উত্তেজনা, ভুয়া ভোটের অভিযোগ। রাজধানীর শহরতলি দিয়াবাড়িতে চলছে এক অন্যরকম লড়াই। কংক্রিটের জঙ্গলে টিকে আছে ৭৯ প্রজাতির পাখি ও ৮ প্রজাতির স্তন্যপায়ী। শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণে কোনো আসনে কত ভোট পড়েছে তার যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে সকাল থেকে ভোটদানের হার যথেষ্ট বেশি। বেলা যত বেড়েছে ততই বেড়েছে ভোটদানের হার। সর্বশেষ বিকেল ৫টায় ভোটদানের যে হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে দেখা যাচ্ছে সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় ৯৩.১২%। এর পরেই আছে কোচবিহার জেলা, সেখানে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২%। ১৫২টি আসনে গড়ে ভোট পড়েছে ৮৯.৯৩%। যে ১৬টি জেলায় ভোট নেওয়া হয়েছে তার মধ্যে ৭টি জেলাতেই ভোটদানের হার ৯০%-এর বেশি। এর আগে নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তি, ভুয়া ভোট প্রদান এবং রাজনৈতিক সংঘাতের খবর পাওয়া গেছে। ২৩ এপ্রিল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বীরভূম ও শিলিগুড়ি সহ বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বীরভূমের লালভুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ জ্যাম করার অভিযোগে সাধারণ ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম লাঠিচার্জ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। নির্বাচনের এই দফায় শিলিগুড়ি ও মালদহে ভুয়া ভোটের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে এক তরুণী প্রথমবারের মতো ভোট দিতে গিয়ে জানতে পারেন যে তার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে মালদহের গাজল এলাকার নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে রিক্তা মণ্ডল বিশ্বাস নামে এক নারী ভোটার তার অধিকার প্রয়োগ করতে গিয়ে দেখেন তার নামে ভোট প্রদান সম্পন্ন হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর সেটি মেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন আলোচিত এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম। ২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে ৩ জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। সে সময় ডিএনএ প্রোফাইল তৈরি হলেও সন্দেহজনদের সঙ্গে নমুনা ম্যাচিং করা হয়নি। এবারই প্রথম কারো নমুনা ম্যাচিংয়ের জন্য সংগ্রহ করা হয়েছে। চারদিকে রাজধানী উন্নয়ন প্রকল্পের আবাসন প্রকল্প আর দ্রুত বাড়তে থাকা কংক্রিটের জঙ্গল। চলছে জলাভূমি ভরাটের মহোৎসব। কিন্তু এর মাঝে যেন এক টুকরো স্বস্তি হয়ে টিকে আছে ঢাকার উত্তরা সংলগ্ন দিয়াবাড়ি এলাকার প্রকৃতি। অবাক করা বিষয় হলো এই খণ্ডিত জলাভূমি এবং ঝোপঝাড়ের মাঝেই ৭৯ প্রজাতির পাখি, ৮ প্রজাতির স্তন্যপায়ী এবং ১৩ প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী টিকে আছে। তবে অপরিকল্পিত নগরায়ন দূষণ ও দর্শনার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়ে চরম হুমকির মুখে পড়েছে রাজধানীর শহরতলি এলাকার এই প্রাকৃতিক অমূল্য সম্পদ। সম্প্রতি পরিবেশ ও নদী বিষয়ক গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বায়োডাইভার্সিটি ইন দিয়াবাড়ি, পেরি আরবান নেচার ইন ঢাকার শীর্ষক ওই প্রতিবেদনে দিয়াবাড়ির বর্তমান পরিবেশ ব্যবস্থা এবং এর উপর চলমান হুমকির চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে দিয়াবাড়ি এলাকায় এখনও বৈচিত্র্যময় বন্য প্রাণীর দেখা মেলে। জরিপে মোট ৭৯ প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আবাসিক পাখি, তবে শীতকালে পরিযায়ী পাখিদেরও একটি বড় অংশ এখানে আশ্রয় নেয়। উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে বিশ্বব্যাপী প্রায় হুমকিতে থাকা বড় টিয়া।
পাখির পাশাপাশি এখানে 8 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাতি শিয়াল, বেজি, রেসাস বানর এবং বড় বাদুড় বা ফ্লাইং ফক্স। প্রতিবেদনে দিয়াবাড়ির সাথে ঢাকার অন্যান্য কৃত্রিম জলাভূমি যেমন হাতের ঝিল বা ধানমন্ডি লেকের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। কংক্রিটে বাঁধানো কৃত্রিম লেকের চেয়ে দিয়াবাড়ির প্রাকৃতিক ও মৌসুমী জলাভূমি, ঘাসবন এবং খালের তীর অনেক বেশি জীববৈচিত্র্য ধারণ করতে সক্ষম। শুধু বন্যপ্রাণীর আবাসস্থলই নয়, দিয়াবাড়ি ঢাকার উত্তরাংশের জন্য একটি গুরুত্বপূর্ণ ন্যাচারাল ফ্লাড বাফার বা প্রাকৃতিক বন্যা প্রতিরোধক হিসেবে কাজ করে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি ধরে রেখে এটি আশেপাশের এলাকায় জলাবদ্ধতা কমায় এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। দেশজুড়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, 2024 সালের জুলাই থেকে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি HPNSP অনুমোদন না হওয়া এবং অন্তর্বর্তী সরকারের সময় সেক্টর প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার কারণে জন্ম নিয়ন্ত্রণ উপকরণ কেনার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ভাঙন তৈরি হয়েছে। অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 19 এপ্রিল পর্যন্ত দেশের অন্তত 394টি উপজেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত জন্ম নিরোধক পদ্ধতি কন্ডোম পুরোপুরি স্টক আউট রয়েছে। একই সঙ্গে কোনো উপজেলাতেই ইমপ্ল্যান্ট নেই। 335টি উপজেলায় ওরাল পিল এবং 395টি উপজেলায় IUDর মজুদ শেষ হয়ে গেছে। 2 বছরের বেশি সময় ধরে কেনাকাটা বন্ধ থাকায় উপজেলা ও মাঠ পর্যায়ে মজুদ প্রায় শেষ। অনেক জায়গায় চাহিদার তুলনায় 10%-এরও কম সরবরাহ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী 51টি উপজেলায় স্টক আউটের ঝুঁকিতে রয়েছে। মাত্র 14টিতে পর্যাপ্ত মজুদ আছে, 9টিতে কম মজুদ এবং 26টিতে অতিরিক্ত মজুদ রয়েছে। গত বছরের এপ্রিল মাসে যেখানে সরবরাহ ছিল 4,59,000, তা কমে এবছরের মার্চে দাঁড়িয়েছে 50,000-এ। মাঠ পর্যায়ে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দীর্ঘদিনের সংকটে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বেড়েছে। অনেক নারী ইমপ্ল্যান্ট বা দীর্ঘমেয়াদী পদ্ধতি খুলে ফেললেও বিকল্প পাচ্ছেন না, ফলে তারা অরক্ষিত অবস্থায় পড়ছেন। দরিদ্র জনগোষ্ঠী বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবস 23 এপ্রিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে 199টি কোম্পানির শেয়ারের দর। কমেছে গতদিনের তুলনায় টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক DSEX 0.004 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,298 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক DSES 0.75 পয়েন্ট বেড়ে 1,075 পয়েন্ট এবং DS30 সূচক 10.43 পয়েন্ট বেড়ে 2,014 পয়েন্টে অবস্থান করছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সঙ্গে মোস্তাফিজুর রহমানের ফাইফারে কিউদের 55 রানে হারিয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আগে ব্যাট করতে নেমে দলীয় 32 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। তবে লিটন দাস ও শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 50 পূরণের পরে 76 রানে থামেন লিটন। তবে 50 পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন শান্ত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতরানের ইনিংস। শান্তর ইনিংস থামে 105 রানে। 266 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 8 রানের প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। 4 রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়ংকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন কেলি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কেলি। তখনই এক কিউই ব্যাটসম্যানকে আউট করেন মোস্তাফিজ। এরপর জাইডেন নেনস্কোকে চতুর্থ ও অরুর ককে নিজের পঞ্চম শিকার বানান মোস্তাফিজ। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠবার 5 উইকেট পেলেন এই বাঁহাতি পেসার। 44 ওভার 5 বলে 210 রানে অল আউট হয় নিউজিল্যান্ড।
বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।